চিটাগাং এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি, আমি এইমাত্র একটা জাহাজে উঠলাম, ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম যে আউটার অ্যাঙ্করেজে সে কয়দিন দেরি করেছে। সে আমাকে বললো 3 ডেজ, আর এখানে লাগবে হয়তো আনাদার 3 ডেজ। এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে, আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে। সেটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং ওনারা কাজ করছেন অটোমেশনের জন্য। এবং যে পোর্ট যে যে জাহাজের ক্যাপ্টেন যেটা আমাকে বললেন যে তার মানে হয়তো 6 দিনের মধ্যে এই জাহাজ ফ্রি হয়ে যাবে টু লিভ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আবার আরেকটি বিষয় আছে যেটা আপনারা জানেন, জোয়ার ভাটা। জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাহাজ এখান থেকে বেরোতে পারে না, ভাটাতে বের হয় না, সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আর জোয়ার আপনারা জানেন মোটামুটি দিনে দুবার, 24 ঘন্টা দুবার হয়, একবার রাতে হয়, একবার দুপুরের দিকে হয়। তো এটা আমাদের তো সমস্ত নদী সমস্ত কিছুই একই অবস্থা। তো যেটা আমি লক্ষ্য করেছি যে কমপ্লেনটা ছিল যে পোর্টে আসলে 8 দিন 10 দিন 15 দিন আউটার অ্যাঙ্করেজে বসে থাকে, সেই অবস্থা থেকে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। তো তার মানে এই না যে একেবারে আমরা উই আর স্যাটিসফাইড। আমরা যদি অটোমেশন করি তাহলে লোডিং আনলোডিংয়ের সময় আরও কমবে। দ্বিতীয় জিনিস যেটা আমি অবজার্ভ করলাম, অনেক কিছুই অবজার্ভ করেছি, সেগুলো তো এখানে ডিটেল বলা যাবে না। এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন, এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয়। এইখানে 20 বছরের কন্টেনার পড়ে আছে, 20 ইয়ার্স এই 20 বছরের কন্টেনার পড়ে আছে। এইমাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে, গত 12-14 বছর থেকে গাড়ি পড়ে আছে। এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআরের, এবং এনবিআরের কি জানি না, আমি এখনও ওনার সাথে কথা বলিনি ওদের কী সমস্যাটা কী, ওনাদের সমস্যা কি এই 60% 40% কি আমাকে এখান থেকে বললো, না আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফ্রম এনবিআর। এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে, তাহলে এই পোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন, আপনারা এটা রিপোর্ট করবেন। আপনি শুধু পোর্ট হলে তো হবে না, কাস্টমস দেরি করে, এনবিআরে এই জিনিসগুলো পড়ে আছে। একটা আইন, যে আইনটা আমাকে বলতে হবে কেন, ওনারাই তো অ্যামেন্ড করতে পারেন, কিন্তু আজকে বহু বছর থেকে এই আইনে চলছে। এখন দেখেন যে 20 বছর হয়ে গেছে, আবার 22 ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে, এগুলো নিলাম করার কথা। তারপরে গাড়ি পড়ে আছে 12 বছর 13 বছর, এগুলো নিলাম করার কথা। কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসতেছে এগুলো আমরা রাখবো কোথায়? তো আমি নোট করিয়েছি, ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবো। যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে, কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে। এখন একজন জিনিসপত্র এনে রেখে ফেলাতে চলে যায়, জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার পর তারা গাড়ি নেয়নি। এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এগুলো কোনো কাজেও আসবে না, অকেজ হয়ে যাবে। তো এইটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম যেটা আমি দেখলাম যে আমরা সব কিছু এইখানে খুলি, স্ক্যানার লাগানো আছে, কিন্তু কাস্টমস যেহেতু ওই বাইরে যে ডকগুলো আছে সেই জায়গাতে যায় না, যেখানে গিয়ে তারা পুরো খুলে ফেললে এইখানে কনজেশনটা কম হয়। তারা কেন যায় না আমি জানি না, এখন কথা বলবো তাদের সাথে। তো আমি যে মোদ্দা কথাটা বলছিলাম যে আমি পুরো দেখার পরে আমার যেটা মনে হলো যে পোর্টে শুধু পোর্ট অথরিটি না, পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে। তারা যদি কাজ না করে তাহলে পোর্ট অথরিটি একা, আপনারা যদি বলেন যে পোর্টে কনজেশন আছে, পোর্টে দেরি হয়, এই দেরি এবং কনজেশন হওয়ার অন্যতম কারণ। তারপরে যেটা বললাম অটোমেশন, আমরা বলেছি ইনশাল্লাহ প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয়। আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে, বিদেশিরা, তারা করতে চায়, অটোমেশনে কাজ করতে চায়। তো এটা গেল চিটাগং পোর্টের কথা। আমরা চিটাগং পোর্টে যেটা দেখলাম, এটা আমি এরই ফাঁকে বে টার্মিনালের প্রপোজাল জায়গাগুলো দেখে আসছি, এটা সম্বন্ধে আমি জেনেছি। আমি এখন বে টার্মিনাল সম্বন্ধে এই মুহূর্তে কোনো কিছু বলবো না, খারাপ কি ভালো, আমি এর মধ্যে কোনো আপাত দৃষ্টিতে আমি কোনো সমস্যা দেখছি না। বে টার্মিনালে এখানে ইনভেস্টমেন্ট আসছে, বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে, ওয়ার্ল্ড ব্যাংকও বসে আছে এটার জন্য। আর এটা আমি বলেছি যে এটা আবার আমরা একটা ডিটেল প্রেজেন্টেশন ওরা দেবেন মন্ত্রণালয়ের ডিটেল প্রেজেন্টেশনের পরে আমরা যারা
আরও লোকজন আছে যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কথা বলবো। এবং এটা যেটা আমি ব্রিফিং এনাদের কাছ থেকে পেলাম, এটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে হয়তো আগামী বেশ কিছু বছর পরে এই পোর্টের যে সম্ভাবনা আছে, আরও যে আমাদের দিন দিন এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট বাড়ছে, এগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে। এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসছে, আর ফরেন ইনভেস্টমেন্ট আপনারা জানেন আমাদের দরকার। এর মধ্যে আমি আরেকটি ইয়ার্ড দেখে আসলাম, যেটা এখন পুরোপুরি হ্যান্ডেল করছে আরএসজিটি, যেখানে সৌদি আরবিয়া, তারপরে নেদারল্যান্ড, আরও কয়েকটি 3-4টি দেশ মিলে তারা ইনভেস্ট করেছে। এখন আমরা যদি এই ইনভেস্টমেন্টে কেন হলো, কি হলো না, সেখানে পোর্টেরও কিছু অবদান আছে। তো ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই সব ডেভেলপমেন্টে খুব আমরা লোকজন আসছে যে বাইরের থেকে, আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়ে দাঁড়ে পয়সা দিয়ে আসতে হবে। দেয়ারফর ইনভেস্টমেন্ট ইজ আ মাস্ট। এবং যেটাকে আমরা বলি এফডিআই, সেটা নিশ্চয়ই, কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছি না। আমি পুরোটা শুনে আসলাম যে হাউ মাচ পোর্ট আর্ন করছে সেখান থেকে। পোর্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কিন্তু আর্ন করছে সেখান থেকে। প্রতি কন্টেনারের মধ্যে $18 ওরা পে করেছে, $18 ওরা পে করছে। এবং সেটা পোর্টের এক্সপেকটেশনের বেশি উপরে। আরও কিছু ক্লজ আছে যেখানে পোর্ট পে করে। তো আমরা সব ইনভেস্টমেন্টকেই যদি কারোর স্বার্থে সেগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তাহলে আমাদের এখানে কিন্তু বাইরের কেউ আসবে না। যেমন সিঙ্গাপুর সরকারি পিএসএ, ডিপি ওয়ার্ল্ড, এরা কিন্তু সব ঘুরছে, আমার সাথে দেখা হয়েছে এদের। আমি এদেরকে বলছি যে আমি আগে দেখে নিই, তারপর কথা বলতে পারবো। তো কাজেই আপনারা, বিশেষ করে আপনাদের দায়িত্ব হচ্ছে যেখানে সমস্যা আছে ডেফিনেটলি বলবেন, যেখানে দুর্নীতি আছে ডেফিনেটলি বলবেন, না হলে আমি জানতে পারবো না, গভর্নমেন্ট জানতে পারবে না। কারণ এখানে গেটের থেকে দুর্নীতি শুরু হয়ে কোথায় কোথায় হওয়া যায় তা আমি বলতে পারবো না। কিন্তু বড় ধরনের দুর্নীতি যেগুলো, ছোটোগুলো তো বড়গুলো কন্ট্রোল করলে ছোটোগুলো কন্ট্রোল হবে। আশা করি এ পর্যন্ত আপনারা অন্তত আমাদের লেভেলে কোনো দুর্নীতির কথা শোনেন নাই, ইনশাল্লাহ শুনবেনও না। অন্তত আমি আমাদের এটা গ্যারান্টি দিতে পারি। বাকি যেগুলো আছে সেগুলো আপনারা ডেফিনেটলি উঠাবেন, যেখানে আপনারা মনে করেন, কারণ আমাদের যেখানে যত লোক আসে সবার চোখ হয়তো পড়বে না। আমি এমনও বলেছি যে এখানে বহু বছর থেকে বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চলছে। আজকে ম্যাজিস্ট্রেট আসবে, বিআরটির লোক আসবে, কয় কোটি টাকা, সে কোটি টাকা হয় দেবে, নাহলে হি হ্যাজ টু লিভ। আমার কাছে প্লেন সিম্পল কথা বলে দিয়েছে। এবং এরপরে যে কন্ট্রাক্ট হবে অল উড বি ওপেন টেন্ডার হবে। আপনারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে, সেই ক্লজগুলো আমরা দেখব যাতে আরও অনেকে পার্টিসিপেট করতে পারে। এখানে অনেক অনিয়ম হয়েছে, সেগুলো বলতে গেলে এখন সারাদিন লাগবে। অনেক লাইসেন্স দেওয়া হয়েছে কারো মামা, কারো চাচা, কারো দাদা, দে আর নট ফাংশনিং। লাইসেন্স নিয়ে হয়তো আরেকজনের কাছে বিক্রি করবে। এই সবই কিন্তু আমাদের নজরে আছে। উইল ডু ইট, ট্রাই টু ক্লিন ইট। তো আমি যেটা বলছি, যে সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই পোর্টকে আমাদের একটা হচ্ছে জঞ্জাল মুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও যাতে কুইক রেসপন্স করতে পারে সেটা যেন হয়। আমি আজকে যার সাথে কথা বললাম, আমি দেখলাম, আমি কষ্ট করে উপরে গেলাম, হ্যাঁ, তো এইসব সিঁড়ি দিয়ে তো আমার ওরকম অভ্যাস নাই। তারপর আমি গেলাম যাদের সাথে কথা বলতে, এবং ওরা বললো যে দে আর ভেরি হ্যাপি, যে উইদিন 6 days দে উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড গো ব্যাক। তো আমি ওদের বললাম যে আমরা চেষ্টা করছি যে আরও কম, যাতে 3-4 দিনের মধ্যে ইউ ক্যান গো ব্যাক। কম্পেয়ার করেন যে সিঙ্গাপুরে একদিনে করে, সিঙ্গাপুরের পোর্টের অবস্থান আর আমাদের পোর্টের অবস্থান কিন্তু তফাৎ আছে। এটা আমরা একটু ভিতরে, সিঙ্গাপুর 3 দিকে উন্মুক্ত, এবং তারা একটা খুব অ্যাডভান্স কান্ট্রি, সমস্ত কিছু অটোমেশন তারা নিজেরাই করতে পারে। তো আমি এই কথা বলবো, আমি এটা বলবো যে বাংলাদেশের এই পোর্ট ব্যবস্থাপনা এবং পোর্টের মাধ্যমে বাংলাদেশের আর্নিং, ম্যাক্সিমাম ফরেন কারেন্সি আর্নিং, অন্য আর্নিং অনেক বেশি হতে পারে যদি আমরা পোর্টগুলোকে সঠিকভাবে ইউজ করি। পোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি,
পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি, এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প পোর্টকে ক্লিন করা। আমি তো দেখতে আসলাম, বুঝতে আসলাম, শিখতে আসলাম, আমি তো পোর্ট বিশেষজ্ঞ নই। এবং আমাদের মন্ত্রণালয়ে যারা আছে, আমি বলেছি অনেক কিছু প্রেজেন্টেশনে মন্ত্রণালয়ে দিতে হবে, যাতে মন্ত্রণালয়ের লোকের সবাই ইনভলভ থাকে। আর আপনি যেটা বলছেন 22 বছর আগের ঘটনা, আপনি যদি বলেন 22 মিনিটের দূর করে দেন, এটা সম্ভব না। আপনারা ধৈর্য ধরেন, আস্তে আস্তে ছোট 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 স্টেপ নিয়েই আমরা আগাচ্ছি। আমরা চাই না যে এমন কিছু করি আর কিছু ইন্টারেস্টেড লোকজন দিল পোর্টকে অচল করে, বাট উই আর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি টাচিং। আপনি যে সমস্ত ইন্ডিকেশন করেছেন এগুলো আমি ভেরি মাচ অ্যাওয়্যার। এমন না যে আপনি আমাকে নতুন করে বলছেন আমি নতুন শুনছি, যে কারণে আমার পোর্টে আসা এবং আমি সারাদিন ওনাদের সাথে যুক্ত থাকি। আগে তো বললাম যে পুরো রাত বসে যে আগুন লাগছে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, আমার তো ওইখানে বলেছে। আমি প্রায় সারাদিনই কিন্তু এই 3 পোর্টের চেয়ারম্যানদের সাথে কথা বলি, শুধু 3 পোর্টের না, আপনারা জানেন যে স্থলবন্দরও কতগুলো আছে, ওগুলোর ওখানে আরও বেশি দুর্নীতি, এখানে চাইতে বেশি দুর্নীতি এখানে। আর 22 বছর থেকে কীভাবে হয়েছে সেটা একটা দায়িত্ব তো হয় বটে, সেটার জন্যই তো বললাম যে এই জঞ্জালটাকে দূর করতে একটু তো সময় লাগবে, একটু সময় তো দিবেন। মাত্র 2 মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে 22 বছরের যেগুলি বললেন সেগুলো দূর হবে, আর যে সমস্ত ইকুইপমেন্ট আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, যাতে এগুলো সচর যেগুলো ইকুইপমেন্ট আসছে সেগুলো তো আমি এখন ফেলে দিতে পারবো না, বা আমি তো পানির মধ্যে ফেলে দিতে পারবো না, এইগুলো যাতে সদ্ব্যবহার হয়, এটা হবে। আপনারা দেখেন, ধৈর্য ধরেন, হ্যাঁ, এমন 22 বছর ধৈর্য ধরছেন, অন্তত 22 মাস ধৈর্য দেখেন পরিবর্তন হয় কি না হয় না। উপদেষ্টা মহোদয়, বিনিয়োগ সংক্রান্ত আপনি আপনার পিসিডিতে অলরেডি মার্চ তাই অনেকদিন ধরে একটা বিষয় ঘুরপাক কাছে যে বাইরে যে টার্মিনালগুলো হচ্ছে বা অনগ্যারেজ করা হোক, যেগুলো বাইরে আছে, কিন্তু একটা বিষয় গত সরকারের শেষ সময় এসে একটা বিষয় তোড়জোড় শুরু হয় জিসিবি, বিশেষ করে এনসিটিতে সরকারের শেষ সময়ে এসে আপনার বিদেশি অপারেটর গ্লোবাল চলবে। প্রথম প্রশ্ন আমি যতটুকু পারি বলবো, বাকিটা চেয়ারম্যান বলবেন। প্রথম হচ্ছে যে আমাদের এই যতগুলো জেটি দেখছেন এগুলো কত বছর পুরনো বলতে পারবেন তো নিশ্চয়ই। এই জেটিগুলোকে আমাদেরকে সংস্কার করে নতুন করে করতে হবে। 1962 মোস্টলি, 62 তারও আগে 60s জেটি আমরা কিন্তু এই জেটিগুলো ব্যবহার করছি, আপনার যেই জেটিগুলো আছে। এটা যদি আমাকে ভাঙতে হয় বা নতুন করে করতে হয়, আই নিড সাম আদার প্লেস অল্টারনেটিভ। আপনি যেই বার্তার কথা বলেছেন যেটা, ওটা নিয়ে কালকে অনেক আলোচনা হয়েছে, এবং সেই আলোচনাতে যেটা বলা হয়েছে যে একটা কমিটি হবে, সেই কমিটি যদি পোর্টের প্রফিট বেশি হয়, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি হয়, প্লাস আমাদের নেগোসিয়েটেড সেটেলমেন্টে যদি হয়, এবং আমাদের যে যারা কাজ করছে তাদের যদি ডিস্টারবেন্স না হয়, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি। তারও প্লাস মাইনাস দেখার পরে, এবং এটা যেই সিদ্ধান্তই নেওয়া হোক এটা অত্যন্ত ট্রান্সপারেন্ট হবে, রাতারাতি এটা হবে না, এটা প্রত্যেক স্টেপে আপনারা জানতে পারবেন যে কমিটি কী আলোচনা করলো, কমিটি কী ডিসিশন নিল, এভরিথিং উইল বি পাবলিক। কাজে এখানে আপনারা কথা শুনে কথা না বলে ওয়েট, আমরা তো বলি নাই যে এখন গত সরকার কি করছে না করছে ওইটাই আমরা করতে যাব। যদি পোর্টের জন্য ভালো হয়, আমাদের আর্নিং বেশি হয়, সেই আর্নিংটা এই বছর প্রতি বছরে আস্তে আস্তে যদি বাড়ে সেই আর্নিং তাদের কাছ থেকে, এবং আমাদের যারা আছে কাজ করছে তারা যদি ডিস্টার্ব না হয়, যারা ওয়ার্কার আছে, আপনি যাদের কথা বলছেন, এখন আমি অনেক কাউন্টার প্রশ্ন আপনাকে করতে পারি, ওটা করবো না, ওটা কোনো এক সময় আপনি মন্ত্রণালয়ে আসেন, আমি তাকে জিজ্ঞেস করবো যে যারা এখানে করছে তারা কারা, 22 বছর থেকে যারা করতেছে তারা কারা, ইললিগালি বহু কাজ সেখানে হচ্ছে, তো তারাও তো করতেছে ইললিগালি কাজ। তো এখন আর কিছু বলতে চাই না, আপনি ইউ নো ইট বেটার দেন আই ডু, আমি কারোর নাম বলতে চাই না। কোনো কিছুই ডিপিএম মেথডে আর হবে না, এভরিথিং উইল বি অ্যাবসলিউটলি ওপেন টেন্ডার, এবং ওপেন টেন্ডারের শর্তগুলো আমরা আবার রিভিউ করব, যাতে লোকাল হোক বিদেশি হোক কোনো পার্টিকুলার লোকের জন্য না আসে। এভরিথিং উইল বি ইন ওপেন টেন্ডার। ডিপিএম অনলি হবে ইফ দ্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হয়, সব
মানে গ্যারান্টিড G2G যেটা হবে ওইটাও আমরা ডিপিএমে করতে চাই না, আনলেস দ্যাট গভর্নমেন্ট সেজ। আদারওয়াইজ আমি তো দুই একটা জিনিস অলরেডি বলেছিলাম যে ওপেন টেন্ডার হোক, কিন্তু আপনাদের বুঝতে হবে পার্টিকুলার কোম্পানি মনে করেন কোনো দেশ থেকে সে ফান্ডটা নিয়ে আসছে G2Gতে, সেখানে আমি অলরেডি আমার একটা নেগোসিয়েশন টিম বসিয়ে দিয়েছি। মন্ত্রণালয় আজকে 3-4 দিন থেকে নেগোশিয়েট করছে, ইভেন ডিপিএমে নেগোশিয়েট করছে। আমি বলেছি প্রাইস হ্যাজ টু বি রিডিউসড, হয় প্রাইস রিডিউস করো, না হলে ইউ ক্যান লিভ, আমরা আরও 2 বছর অপেক্ষা করবো। এখন কথা হচ্ছে কতগুলো কাজ আছে G2Gতে ধরেন 1 বছর থেকে পড়ে আছে, ডিসিশন হচ্ছে না। যেমন ধরেন আমি কথা বলি মংলা পোর্টে তো আপনার খালি চিটাগাং পোর্ট নিয়ে ব্যস্ত, তো মংলা পোর্টেরও তো আমরা একটা বড় পোর্ট, সেটাকে আমাদের চালু করতে হবে। এখন সেইখানে অনেক বিষয় আছে যেখানে নতুন করে জেটি তৈরি হচ্ছে। দুটো দেশ অলরেডি আমার আগে একটা আপনারা জানেন ভারত, আপনাদের আমি এইমাত্র ওখান থেকে আমি আপনাদের আমি এইমাত্র শুনে আসছি, এবং সেখানে কিছু কিছু জায়গায় রিভিউর কথা বলা আছে, কিছু কিছু জায়গায় তাদেরও প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশনের কথা আছে। এটা আপনাকে মনে রাখতে হবে, এটা ম্যাক্সিমাম যে সৌদি আরবে এবং আর কোনটা সৌদি আরব হলো, আর হলো দুবাই, মানে সৌদি আরবে আরএসজি। হ্যাঁ না, সৌদি আরবে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে মিলে করেছে। শোনেন শেষ করি। কমিটি করেন, এই কমিটি আপনাদের আমি লাগাবো, আপনারা প্লাস মাইনাস করে তারপরে বলবেন যে লাভ কি লোকসান। স্যার একটু আমি একটু চেয়ারম্যান সাহেব বলুক। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করেছেন এটা ঠিক না। আমরা কিন্তু আসলে ইনভেস্ট করেছি 1300 কোটি টাকা, 1300 কোটি টাকা করে। এখন আমরা যে রিটার্নটা আপনাদেরকে পাঠাবো, ওদের সাথে বসে তারপরে বলেন, ওনাদের সাথে বসে আপনারা বলেন, এর উত্তর আপনি চট জলদি আমি দিতে পারবো না। আমি কিন্তু ওপেন মাইন্ডেড বলছি। আমি এটা বলি আপনাকে, বাকি জিনিস যেগুলো বললেন সেগুলো তো নট অনলি দ্যাট, এখনও কিছু শেষ হয়নি, এগুলো আমরা দেখছি। আমরা আবার পুরো জিনিসটা দেখছি, প্লাস মাইনাস দেখব। অনেক মিস ইনফরমেশন আছে, যেটা আমি মনে করি আমার কাছে প্রতিদিন আসে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এটা খারাপ হবে, এটা খারাপ হবে। এই লোকগুলোকে আমি ডাকতে চাই যে ভাই আপনারা নিজেরা বলেন। এত মিস ইনফরমেশন, বলে যে অমুক লোক ছিল পিছনে, অমুক লোক টাকা নিয়ে আসছে। এখন ভাই কে টাকা নিয়ে আসছে তো আমার দেখার ব্যাপার না, আমি তো ওর সাথে নেগোশিয়েট করবো। ও বলবে 10, আমি বলবো 8, না বলবো 5, না বলবো 2। এখন আমি কিন্তু কোনো লোক খুঁজে পাইনি এখন পর্যন্ত, এখন আমরা দেই নেই কিছু। যেমন মনে করেন বে টার্মিনালে এখনও শুধুমাত্র এনারা যা করছেন, এটা এখন ঘোরাঘুরি করছে। যেমন টিএসএ তো বুঝেনি,